এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, নাম হচ্ছে ফরহাদ। উনি পাঠিয়েছেন সৌদি আরব থেকে। ওনার দেশের বাড়ি চাঁদপুর জেলার প্রত্যন্ত একটি এলাকা, আর সেই এলাকার একটি গ্রাম নাম হচ্ছে পাঞ্চাইল গ্রাম। আর সেই গ্রামেই তার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তো ঘটনাটি যখন ঘটেছিল তখন সাল হচ্ছে 2004, আর ওনার বয়স ছিল তখন মাত্র 12 বছর। ওনাদের বাড়ির চারপাশে রয়েছে গাছের বাগান। তখনও কিন্তু বিদ্যুৎ ছিল না। আর ওনার যেই ঘরটা, মানে যেই ঘরে উনি ওই সময় থাকতেন, সেটি হচ্ছে পুকুর পাড়ে। আর পুকুর পাড়ে যে রাস্তা, ওই রাস্তা ধরেই ওনার ঘরে আসতে হয়। আর পুকুরের দুই পাড়ে ছিল 3 মুখ 2টি রাস্তা। বাঁশঝাড়, ছোট্ট বাগান, ডোবা আর বিশাল তাল গাছের সারি ছিল রাস্তার দুধারে। আর পুকুর পাড়ে বর্ষাকালে তিনি মাছ ধরার জন্য কারেন্ট জাল বসাতেন। ছোটবেলা থেকেই তিনি লেখাপড়া, মাছ ধরা, খেলাধুলা করা এগুলোতে অন্যদের থেকে বেশ এগিয়েই থাকতেন। তবে লেখাপড়া ছাড়া অন্য কোনো কাজ, মানে সে ভালো করুক বা অন্য কাজে সে ইনভলভ হোক, এটি আবার ওনার মা চাইতেন না। কারণ হচ্ছে উনি ওনার ক্লাসের আগে থেকেই ফার্স্ট বয় ছিলেন। যাই হোক, মূল ঘটনাতে আসা যাক। ওনার মা মাছ ধরা পছন্দ না করলেও উনি কিন্তু মাছ ধরতে বসলে অনেক মাছ পেতেন, এবং অন্যরা দেখা যেত মাছ তেমন না পেলেও উনি অন্যদের থেকে অনেক বেশি পেতেন। এতে করে অন্যরা অনেকেই বলতো যে তোর মাছ ধরার রাশি অনেক ভালো, তোর ভাগ্য ভালো। এই কারণে আসলে উনিও মাছ ধরার প্রতি অনেকটা আসক্ত হয়ে পড়েছিলেন। আর টিফিন খাওয়ার জন্য বাড়ি থেকে যে টাকাটা দেয়া হতো তাকে, এই টাকা থেকে অল্প অল্প করে জমিয়ে একটি জালও কিনেছিলেন তিনি। তো নিজের কেনা জাল উনি পাততেন, বেশ মজাই পেতেন, আর মাছও পেতেন অনেক। কিন্তু হঠাৎ করে একটা ঘটনা উনি লক্ষ্য করেন। সেটি হলো যে প্রতিদিন উনি যে জাল পাততেন এবং মাছ পেতেন, প্রায় 1 সপ্তাহ ধরে একটি মাছও উনি পান না। তো উনি চিন্তা করেন যে আচ্ছা, এটা কেন হচ্ছে? প্রতিদিন তো আমি অনেক মাছ পেতাম, তাই বলে একটা মাছও পাবো না। তো উনি যেটা চিন্তা করেন যে নিশ্চয়ই মাছ কেউ চুরি করে নিয়ে যায়। কারণ হচ্ছে পাশাপাশি যারা জাল বসাতো, নৌকা নিয়ে আসতো তাদের জাল থেকে মাছ তোলার জন্য, তখন তার জাল থেকেও মাছ চুরি করে নিয়ে যায়। 2004 সাল, তখন কিন্তু বাংলাদেশে বেশ বন্যা হয়েছিল। আর ওই সময় কিন্তু বেশ অনেক মাছ পাওয়া যাচ্ছিল জালে। যারা যে মাছ মানে জাল পাততো আর কি, তারা অনেক মাছ পেত। যেহেতু উনি 1 সপ্তাহ ধরে কোনো মাছই পান না, এবং উনি আশেপাশে খোঁজ খবর নেন যে অন্যরা যারা জাল পাচ্ছে তারাও বেশ মাছ পাচ্ছে, তাহলে ওনার সমস্যাটা কি? নিশ্চয়ই কেউ মাছ চুরি করে নিয়ে যায়, তো এটা ধরতে হবে। এই কারণে উনি মাছ পাহারা দেবেন এই চিন্তা করে, আসলে রাত্রেবেলা বসে তার পাহারা দেওয়া যাবে না, ছোট মানুষ, বয়স 12, তখন তো এরকম রাত জেগে মাছ পাহারা দেওয়ার মতো কোনো সুযোগ নেই। আর বাসা থেকে যদি জানে, সেটা তো কখনো হতেও দেবে না, কারণ তার মা তো মাছ ধরা পছন্দও করে না। এই কারণে চিন্তা করেন যে আসলে রাতের বেলা তো জেগে যাওয়া মানে থাকা যাবে না, কিন্তু ভোরবেলা যখন অন্যরা জাল থেকে মাছ খুলতে আসে, তখন আমি দেখবো আমার জাল থেকে কে মাছ খুলে নেয়। এই চিন্তা করে সে ভোরের অপেক্ষায় আছে যে ভোরবেলা উনি মাছ মানে কে নিয়ে যায় সেটা দেখার জন্য বের হবেন। তো যথারীতি উনি রাত্রে ঘুমিয়েও যান। আর ওনার বাসায় তো শুরুতেই বলেছি ওই সময় কিন্তু বিদ্যুৎ ছিল না। তো উনি রাত 9টার মধ্যে লেখাপড়া শেষ করে এবং হোমওয়ার্ক শেষ করে ঘুমিয়ে পড়েন, কারণ ওনার মাথায় ছিল ভোরবেলা উঠতে হবে। তো ওনার ঘুম যখন ভেঙে যায়, তখন উনি শোনেন যে বাইরে পাখির কিচিরমিচির ডাক। উনি আবার চিন্তা করেন, কি ব্যাপার, বেশি সকাল হয়ে গেল নাকি? তাহলে তো আজকেও একই ঘটনা ঘটেছে যে কেউ মাছ খুলে নিয়ে গেছে। উনি তাড়াতাড়ি করে উঠে দরজা খুলে বেরিয়ে পড়েন। তো উনি বের হওয়ার পরে দেখেন যে
বাইরে বেশ আলো আছে। তো উনি আর আকাশের দিকে তাকাননি, উনি দেখছেন যে আশেপাশে বেশ আলোকিত। তো উনি একা একাই হাঁটতে হাঁটতে চলে যান পুকুর পাড় থেকে বাঁশঝাড় পর্যন্ত, ওখানে একটি বাঁশঝাড় রয়েছে, বাঁশঝাড় পর্যন্ত। তো সেখানে গিয়ে উনি দেখেন যে বেশ কিছু ছায়া, মানে অন্ধকারের মধ্যে বেশ কিছু ছায়া মূর্তির মতো বা এরকম ছায়া, এটা কি গাছের ছায়া না অন্য কিছু, এরকম উনি একটা দেখেন আর কি, যে কিছু এরকম অস্পষ্ট উনি দেখেন। কিন্তু এটা নিয়ে উনি আসলে অতটা মাথা ঘামাননি। আসলে তখন ভোরই ছিল না, তখন ছিল গভীর রাত। তখন আকাশে চাঁদের আলো ছিল, যার কারণে ওরা চারদিকে অনেকটা আলোকিত ছিল। হয়তোবা সেই রাতটা পূর্ণিমা ছিল, এবং হয়তোবা মায়াবী কারণেও আশপাশটা একটু বেশি স্পষ্ট দেখা যাচ্ছিল। উনি কোনো মানুষকে দেখতে পান না। আর ওই সময় যেহেতু বর্ষাকাল, আশেপাশে সাপের ভয় আছে, আর কাউকে যেহেতু দেখতেও পাচ্ছিলেন না, তো উনি চিন্তা করেন এখনো মনে হয় কোনো মানুষজন আসেনি, অনেক দূরেও তো কোনো নৌকা টোকা দেখা যাচ্ছে না, যাই একটু পরে আবার আসবো। এই চিন্তা করে উনি ঘরে চলে আসেন। আর মূলত ভয়ঙ্কর ঘটনাটি এই সময় থেকেই শুরু হয়। উনি দরজা বন্ধ করে ওনার খাটের পাশে একটি জানালা খোলেন। চিন্তা করেন যে সকাল তো হয়েই যাচ্ছে, দেখি জানালা দিয়েও কিছুটা দূর থেকে দেখা যায় কিনা, কেউ আসে কিনা। ওই চিন্তা করে জানালা খুলেছেন। তো জানালা খুলে যেই না ঘুরে তাকিয়েছেন, তখন তিনি ওই হারিকেনের আলোতে ঘরের মধ্যে থাকা যেই ঘড়িটা রয়েছে, সেই ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পান তখন রাত বাজে 1:50। তখন চিন্তা করেন, হাই হাই, আমি যে রাতের বেলা এত দূর থেকে যে ঘুরে আসলাম, এখন তো সকাল মনে করছি, যে পাখি কিচির মিচির করছে, কিন্তু ঘড়ি কি নষ্ট নাকি? উনি আবার দরজা, মানে ওই জানালাটা দিয়ে বাইরের দিকে ভালো করে তাকান। তখন দেখেন যে আসলেই সকাল হয়নি। উনি চারদিকে যেই আলো দেখতে পাচ্ছিলেন, এটা আসলে চাঁদের আলো। এবং এখন যখন উনি ভালো করে তাকালেন, তখন দেখতে পান যে একটু আগে যেমন বেশি আলোকিত দেখছিলেন, এখন কিন্তু অতটা নয়, স্বাভাবিক চাঁদের আলোই মনে হচ্ছে এখন। তাহলে একটু আগে যে এত আলোকিত ছিল, উনি ঘুরে আসলেন, এটা কি ভুল ছিল? উনি মনে মনে একটু ভয় পান যে একা একা এভাবে ঘুরে আসলাম এত রাতের বেলা। উনি আবার জানালা বন্ধ করে দেন এবং বিছানায় শুয়ে পড়েন। আর শুয়ে পড়ার পরপরই ওনার কানে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসতে থাকে। মনে হচ্ছে কতগুলো লোক বেশ কিছু বাদ্যযন্ত্র বাজাচ্ছে এবং অজানা কিছু ভাষায়, মানে কি ভাষায় যে তারা শব্দ করছে এটা বোঝা যাচ্ছে না। এবং তারা মানে গান গাইতে গাইতে, ঢোল বাজাতে বাজাতে ওই তাল গাছ, পুকুর পাড়, বাঁশঝাড় এইগুলো পার করে, মানে শব্দ যেভাবে শোনা যাচ্ছে, কোন দিক থেকে শব্দ আসছে, ওই দিক দিয়ে ওনার একদম জানালার পাশ দিয়ে উঠোনে এসে সবাই জড়ো হয়। এবং তাদের মানে গানের আওয়াজ ক্রমান্বয়ে আস্তে আস্তে ভারী হয়ে ওঠে। এদের মধ্যে থেকে একজন নারী কণ্ঠ, মানে নারী কণ্ঠের গান ভেসে আসে, এবং পুরুষ কণ্ঠের গানও সেখানে ছিল। তো উনি মানে বুঝতে পারেন যে এই শব্দগুলো আস্তে আস্তে ক্রমশ মানে তীব্র হচ্ছে। আর যে ঢোল বাজানোর যে আওয়াজটা, এটা খুবই তীব্র এবং ভয়ঙ্কর। মানে মনে হচ্ছে এটা স্বাভাবিক কোনো ঢোল নয়, মানে কানের মানে তালা ফেটে যাবে এমন একটা অবস্থা আর কি। এই আজব এবং অদ্ভুত ভাষায় গাওয়া গানের শব্দে মনে হচ্ছে ভূমিকম্প শুরু হয়ে গেছে, এবং এমন কান ফাটানো আওয়াজ। এই আওয়াজে উনি কিন্তু এর মধ্যে দিয়ে ওনার বাড়ির সদস্যদেরকে চিৎকার করে ডাকাডাকি করছিলেন, কিন্তু মনে হচ্ছে যে এই আওয়াজের মধ্যে তার শব্দ কারো কানেই পৌঁছাচ্ছে না। তো তার একার কি ঘুম ভেঙে যাওয়ার কথা? নিশ্চয়ই বাড়ির সকলেরই তো ঘুম ভেঙে যাওয়ার কথা, কিন্তু কারো কোনো সারা শব্দ নাই। আর সারা শব্দ যদি থেকেও থাকে, তিনি বুঝতে পারছিলেন না। উনি কি করেন, ভয়ে ভয়ে জানালার একটা ছিদ্র দিয়ে বাইরে তাকান যে আসলে কে। তো স্বাভাবিক বলে তো কিছু মনে হচ্ছে না। তখন উনি দেখেন যে না, এরা কোনো খুব লম্বা কেউ না, বেটে কেউ না, একদম স্বাভাবিক আকৃতির বেশ কিছু মানুষ, এই 15 থেকে 20 জন হবে। এর মধ্যে থেকে একজনকে নারী অবয়বে দেখা যাচ্ছে, এবং চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে এরা প্রত্যেকেই ভয়ঙ্কর রকমের কালো। কারো চেহারা স্পষ্ট নয়, তবে মনে হচ্ছে আফ্রিকার নিগ্রোদের মতো যেরকম মানে তারা যেরকম কালো হয়, ঠিক এমনটাই কালো। আর
একজন মহিলা যেভাবে চিৎকার করে গান গাচ্ছিলেন, দেখা যাচ্ছে যে চাঁদের আলোতেই ওই মহিলার দাঁতগুলো, কালো চেহারার মধ্যে তার সাদা দাঁতগুলো দেখে মনে হচ্ছিল এই দাঁতগুলো স্বাভাবিক দাঁত নয়, অনেক লম্বা লম্বা দাঁত। কোনো মানুষের এভাবে লম্বা দাঁত হয় কিনা এটা ওনার জানা ছিল না। আর তার কপালে সিঁদুর ছিল এবং তার চোখগুলো ছিল অগ্নিবর্ণের মতো, মানে আগুনের মতো। আর ওই যে সবাই, মানে যারা ওখানে ছিল সবাই কিন্তু এই ফরহাদ ভাইয়ের ঘরের দিকে মুখ করে গান গাচ্ছে এবং কেউ কেউ নাচছে, এবং এমন ভাবে চোখ করে তারা তাকিয়ে আছে ঘরের দিকে। উনি কিন্তু জানালার ফুটা দিয়ে দেখছেন। এটা মনে হচ্ছে যে তারা ওই শব্দ দিয়ে তাকে গালিগালাজ করছে, শাসাচ্ছে, মানে আর কি যে গাচ্ছে এটা তো আসলে উনিও বুঝতে পারছেন না, এটা আসলে কি শব্দ, কোন দেশি গান, ওনার আসলে এটা বোধগম্য হচ্ছে না। এবং মনে হচ্ছে যে শাসানোর মধ্য দিয়ে মাথায় ইশারা করে তাকে ডাকছে। আর উনি যে ওই যে জানালার ফুটো দিয়ে উনি দেখছেন, এটা মনে হচ্ছে ওই 15-20 জন সবাই বুঝতে পারছে যে উনি ওই জানালার ফুটো দিয়ে তাকে দেখছে। উনি ছোট মানুষ, উনি কিন্তু আর নিতে পারছিলেন না। উনি বেশ কিছু দোয়া দরুদ জানতেন, ওই মসজিদের মক্তবে উনি যেতেন রেগুলার, ওখানে পড়তেন, আরবি পড়তেন। তো উনি যে জিনিসগুলো শিখেছিলেন সেগুলো উনি পড়ছিলেন, কিন্তু এরকম প্রচন্ড শব্দ হতে হতে উনি যে কখন সেন্সলেস হয়ে গিয়েছিলেন উনি নিজেও জানেন না। তো ওনার যখন সেন্স ফেরে তখন প্রায় বেলা 12:30 বাজে। উনি দেখেন যে ওনার আশেপাশের লোকজন আছে, কারণ ওনাকে যখন সকালে ডাকাডাকি করা হচ্ছিল উনি খুলছিলেন না দরজা। অনেক ডাকাডাকি করার পরও যখন দরজা খুলছিলেন না, তখন দরজা ভেঙে তার ঘরের মধ্যে ঢুকেছিল এবং ঢুকে দেখেন উনি অচেতন অবস্থায় পড়ে আছেন। তারপর তাকে জ্ঞান ফেরানো হয়, কিন্তু মানে ওই জ্ঞান ফেরানোর পরে তিনি নিজের ঠোঁটে, জিহ্বায় ঘা দেখতে পান। মানে এটা তো সকালে, মানে রাতেও ছিল না, এবং যখন উনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন তখনও ছিল না। তাহলে এরকম ঘা কেন হলো, কি কারণে? মাত্র এই কয়েক ঘন্টা এরকম হয়ে গেল, কি হয়েছিল? এটা উনি তখনই কাউকে বলেননি, কিন্তু পরবর্তীতে ওনার মাকে বলেন যে এই ঘটনা, রাত্রে এই ঘটনা ঘটেছে। তখন ওনার আম্মু ওনার এক হুজুর কাকাকে বাড়িতে ডেকে নিয়ে আসেন। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, ওই হুজুর কাকা যখন তাকে ঝাড়ফুঁক করেন, মুহূর্তের মধ্যে ওই ঘাগুলো মিলিয়ে যায়, মানে কিচ্ছু না, এটা ম্যাজিকের মতো। যেহেতু ওই ঘাগুলো স্বাভাবিক ছিল না, এই কারণেই হয়তোবা দোয়া দুরুদের মাধ্যম দিয়ে স্বাভাবিকভাবেই আল্লাহ তাআলা এই অবস্থা থেকে তাকে মুক্ত করেছিলেন। যাই হোক, উনি স্বাভাবিক হয়ে যান, এবং স্বাভাবিক হওয়ার পরে এই আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়, মানে আসরের প্রায় শেষ দিকে মাগরিবের শুরু হবে এমন একটা সময় উনি কি করেছিলেন, ওই যে ওনার জাল তো পাতাই আছে, যে আমার জালে মাছ ধরলো কিনা, এটা তো মাথার ভিতরে কাজ করছে। যখন সেন্স ফিরে আসে, যখন একটু ভালো লেগেছিল, তো তখন উনি গেছেন ওইখানে। যাওয়ার পরে উনি ভয়ানক একটা জিনিস দেখতে পান। সেটা হলো, উনি দেখেন ওনার জালের কাছে ছোট্ট একটা প্রাণী। এই প্রাণীর চেহারাটা কিছুটা মানুষের মতো, আবার কিছুটা শূকরের মতো, এবং চোখগুলো হলুদ বর্ণের, এবং এটা 4 পায়ে চলে। সে দেখে তার জাল থেকে মাছ ধরে ধরে এটি খাচ্ছে, এবং যখনই উনি শব্দ করেছেন তখন ওই প্রাণীটি তার দিকে ঘুরে তাকায়। ঘুরে তাকানোর পরে ওই প্রাণীটি তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দেয়, এবং হাসি যখন দিয়েছে তখন ফরহাদ ভাই দেখেন যে তার মুখে কোনো দাঁতই নেই। এরকম ভয়ঙ্কর একটা হাসি দিয়ে পানির নিচে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। আর এরপর থেকেই ফরহাদ ভাইয়ের সাথে প্রতিনিয়ত বিভিন্ন রোমহর্ষক ভয়ানক ঘটনা ঘটে চলছে। কোন কোন হুজুর তাকে বলেছেন, ওই যে প্রাণীটা তিনি দেখেছিলেন, ওই প্রাণীটা নাকি তার রক্তের সাথে মিশে গিয়েছে। এভাবে উনি বহুদিন যাবত এই প্যারানরমাল বিষয়ের মুখোমুখি হচ্ছেন। এখনো তিনি এই বিষয়টি থেকে নিষ্কৃতি পাননি। তো এটি ছিল ঘটনা, এবং উনি একটি বিষয় জানতে চেয়েছেন আমাদের কাছে, সেটি হচ্ছে যে উনি যে প্রাণীটি দেখেছিলেন, এই প্রাণীটি আসলে কি প্রাণী হতে পারে। তো এখানে একটি বিষয় বলে রাখা ভালো, সেটি হলো যে এটি হতে পারে, আমরা যতটুকু বুঝতে পারি, এটা স্বাভাবিক কোনো প্রাণী হতে পারে, কিন্তু
মানুষের চেহারার মতো, আবার শূকরের চেহারার মতো, সেটি জাল থেকে মাছ খুলে খুলে খাচ্ছে। আবার মানুষের মতো হাসি দিয়েছে, তার মুখে কোনো দাঁত ছিল না, সেটা আবার পানির নিচে ডুব দিয়ে মিলিয়ে গেল। এমন কোন প্রাণী পানিতে কি থাকে? আপনারা কখনো দেখেছেন? নিশ্চয়ই নয়। যেহেতু বিষয়টা স্বাভাবিক নয়, তাহলে আমরা বুঝতেই পারি এটি নিশ্চয়ই কোনো জিন হবে, কোনো মাছ খেকো জিন হবে। যেহেতু উনি মাছ পাততেন, ওনার জাল থেকে মাছগুলো খেত, উনি সেগুলো পরীক্ষা করার জন্য গিয়েছিলেন, এই জন্য যেই জিনগুলো মাছ খেত তারা সেটা মেনে নেয়নি, এই জন্য তাকে ভয় দেখানোর চেষ্টা করেছে। এবং অনেক সময় দেখা যায় সন্ধ্যা যখন হবে হবে ভাব, আজানের আগ দিয়ে, তখন কিন্তু অনেক দুষ্টু জিন বের হয়ে আসে। জিনগুলো কখনো যে মানে মানুষের কাছে ইচ্ছাকৃতভাবে দৃশ্যমান হয় বিষয়টা এমন নয়, কখনো কখনো তাদের নিজের অজান্তেও কিন্তু দৃশ্যমান হয়ে যেতে পারে।